বাংলাদেশের কৃষি অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় একক রপ্তানি প্রস্তাব এসেছে চীনের পক্ষ থেকে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তাদের দেশ বাংলাদেশের কাছ থেকে সরাসরি 15 লাখ টন আম নিতে আগ্রহী। এই আগ্রহ আর শুধু মৌখিক নয়, দুই দেশের মধ্যে ইতিমধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস অফ চায়না বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আম রপ্তানির অনুমোদন দিয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন বৈশ্বিক মন্দা, ইউরোপ মধ্যপ্রাচ্যের পরিবহন ব্যয় এবং রপ্তানির ক্রমহ্রাসমান প্রবণতায় বাংলাদেশের কৃষি রপ্তানি খাত নতুন দিক খুঁজছিল। এই রপ্তানি চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রথমবারের মতো এত বড় পরিমাণে একটি দেশকে আম সরবরাহ করতে পারবে, যার পরিমাণ জাতীয় উৎপাদনের প্রায় 6%। বর্তমানে দেশে বছরে 27 লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়। এই হিসাব অনুযায়ী শুধুমাত্র চীনকেই সরবরাহ করতে হবে তার 6 ভাগের 1 ভাগেরও বেশি। এছাড়া এত বিপুল পরিমাণ আম একসঙ্গে একটি দেশের কাছে রপ্তানির ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। চীনের এই আগ্রহ শুধু পরিমাণগত নয়, মূল্যনৈতিক এবং প্রক্রিয়াগত দিক থেকেও এক অভূতপূর্ব সম্ভাবনা তৈরি করেছে। পশ্চিমা দেশগুলোতে প্রতি কেজি আম পাঠাতে যেখানে 450 থেকে 500 টাকা পরিবহন ব্যয় হয়, চীনের ক্ষেত্রে সেই খরচ মাত্র 80 থেকে 90 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে গড়ে 400 টাকা পর্যন্ত পরিবহন ব্যয় কমে যাচ্ছে, যা রপ্তানিকারক ও উৎপাদক উভয়ের জন্যই হবে বড় লাভজনক সুযোগ। তাছাড়া চীন সরাসরি বাগান থেকে আম নিতে চায়, কোনো তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগী ছাড়াই। এর ফলে চাষিরা পাবেন সরাসরি ন্যায্য মূল্য। ফলে দীর্ঘদিনের অভিযোগ, মধ্যস্বত্বভোগীরা চাষিদের লাভের বড় অংশ কেটে নেয়, সেটি অনেকাংশে রোধ করা সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জের মতো এলাকায় যেখানে হাজার হাজার চাষি প্রতি বছর আম বিক্রি করে ক্ষতিগ্রস্ত হন, তাদের জন্য এটি হতে পারে এক নতুন সূচনা। এবার শুধু সম্ভাবনা নয়, চীন সেই সম্ভাবনাকে রূপান্তরের প্রস্তুতিও শুরু করেছে। চীনের পক্ষ থেকে আম সংরক্ষণাগার নির্মাণ, হিমাগার স্থাপন এবং প্যাকেজিং অবকাঠামোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ তারা শুধু আম নিচ্ছে না, বরং সরবরাহ চেইনকে স্থায়ী রূপ দিতে চায়। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে চীন বাংলাদেশে ফল সংরক্ষণ সুবিধা গড়ে তুলতে চায়, যাতে ভবিষ্যতে লিচু, কাঁঠাল, পেয়ারা, পেঁপে ইত্যাদিও রপ্তানি সম্ভাবনার আওতায় আনা যায়। প্রথমত, বাংলাদেশের আম রপ্তানি ইতিহাসে যথেষ্ট সীমাবদ্ধ। 2023-24 অর্থ বছরে দেশে প্রায় 24 লাখ টন আম উৎপাদিত হলেও রপ্তানি হয়েছে মাত্র 1321 টন। এ সংখ্যা আগের বছর ছিল 3100 টন, অর্থাৎ রপ্তানি ক্রমাগত কমছে। এমনকি 2022 সালে যেখানে বাংলাদেশ 36টি দেশে আম পাঠিয়েছিল, 2024 সালে সেই সংখ্যা নেমে এসেছে 21-এ। কারণ হিসেবে উঠে এসেছে দুইটি প্রধান সমস্যা: অস্বাভাবিক উচ্চ বিমান ভাড়া এবং গুণগত মান রক্ষা না করা। চীনের রপ্তানি অনুমোদন এই দুই সমস্যারই সমাধান টেনে এনেছে। একদিকে কম পরিবহন ব্যয়, অন্যদিকে মান নিয়ন্ত্রণে চীনা প্রতিনিধিদের সরাসরি পর্যবেক্ষণ ও সহায়তা। তবে সহজ কিছু চ্যালেঞ্জ এখনও রয়েছে, যেমন চীন বাংলাদেশকে 30টি নির্দিষ্ট শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে হট ওয়াটার ট্রিটমেন্ট, আমে কীট পতঙ্গ মুক্তি, জিএপি অনুসরণ, প্যাকেজিং মানদণ্ড, নির্দিষ্ট ব্যাচের টেস্টিং প্রক্রিয়া এবং কোয়ারেন্টাইন মানদণ্ড। উদাহরণস্বরূপ, প্রতিটি রপ্তানি ব্যাচের 2% বা কমপক্ষে 600টি আম পরীক্ষা করতে হবে। এর মধ্যে সন্দেহভাজন 60টি আম কাটতে হবে। একটি ব্যাচে যদি একটি মাত্র কোয়ারেন্টাইন পেস্ট ধরা পড়ে, তাহলে পুরো ব্যাচ বাতিল হবে। এই কমপ্লায়েন্স প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা ও নওগাঁ অঞ্চলে নির্বাচিত বাগানগুলো রপ্তানিযোগ্য প্রস্তুতি গ্রহণ করছে। হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, শোধনাগার এবং শাটিং ইউনিটগুলো পরিদর্শন করছেন চীনা প্রতিনিধি দল। আমের জাত যেমন আম্রপালি, কাটিমন, বাড়িচার ইতিমধ্যে মানের দিক থেকে চীনের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ অবস্থার মধ্যেই এসেছে অন্যতম রপ্তানিকারক নাজমুল হোসেন ভূঁইয়ার সতর্কবার্তা। তিনি বলছেন, প্যাকিং হাউস এখনও শ্যামপুরে, অথচ রপ্তানি হয় ঢাকা বিমানবন্দর থেকে। দুটো এক জায়গায় না হলে খরচ কখনোই কমবে না। অর্থাৎ সরকারি পরিকল্পনার মাঝে এখনও রয়েছে সমন্বয়ের অভাব, যা দ্রুত না বদলালে এই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারবে না। তবুও এই মুহূর্তের সবচেয়ে বড় বাস্তবতা, এই প্রথম চীন বাংলাদেশি আমকে স্বীকৃতি দিয়েছে। তৃতীয় কোনো দেশের মাধ্যম ছাড়াই বাংলাদেশ এখন সরাসরি চীনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে।
বাংলাদেশ থেকে 15 লাখ টন আম রপ্তানির বিষয়টি শুধু একটি চুক্তি নয়, এটি বাংলাদেশের কৃষি রপ্তানি খাতে এক কৌশলগত উত্তরণ। এটি সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রতি বছর অন্তত 8,000 কোটি টাকার আম সরবরাহ করতে পারবে চীনের মতো বিশাল বাজারে। বর্তমান আন্তর্জাতিক বাজার দর অনুসারে 1 কেজি আম রপ্তানিতে গড়ে 55 টাকা লাভ ধরে নিলে শুধু এই একটি খাত থেকেই বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাব্য পরিমাণ প্রায় 8,250 কোটি টাকা ছাড়িয়ে যাবে, যা বাংলাদেশের কৃষি রপ্তানি ইতিহাসে নজিরবিহীন। এই অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব হবে আরও গভীর। ধরা যাক চাঁপাইনবাবগঞ্জ জেলার কথা, যেখান থেকে মূলত আম রপ্তানির কেন্দ্রবিন্দু গড়ে উঠছে। জেলার প্রায় 37,000 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, যার সম্ভাব্য উৎপাদন প্রায় 3.86 লাখ মেট্রিক টন। এই চুক্তি শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, রাজশাহী, সাতক্ষীরা, নওগাঁ, মেহেরপুর সহ পশ্চিমাঞ্চলের অন্তত 50,000 আম চাষিকে সরাসরি বাণিজ্যিক কৃষিতে যুক্ত করে ফেলবে। শুধু উৎপাদন নয়, রপ্তানিকে ঘিরে বর্ধিত হবে পরিবহন, শোধন, প্যাকেজিং, হিমায়ন ও রপ্তানি সংশ্লিষ্ট সাপ্লাই চেইন, যেখানে প্রত্যক্ষভাবে নতুন করে প্রায় 1.2 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে এখনই একটি জাতীয় রপ্তানি কৌশল নির্ধারণ করতে হবে। এর মূল 4টি স্তম্ভ হবে। নাম্বার 1, কমপ্লায়েন্স ও সার্টিফিকেশন। জিএপি ও গ্লোবাল এপি অনুসরণ না করলে চীনের বাজারে প্রবেশ অসম্ভব। এ কারণে কৃষকদের প্রশিক্ষণ, উৎপাদন পরিদর্শন, ব্যাচ টেস্টিং এবং ডকুমেন্টেশন ব্যবস্থার ডিজিটাল রূপায়ণ প্রয়োজন। নাম্বার 2, হিমায়ন ও ট্রান্সপোর্ট অবকাঠামো। চীনের দূরত্ব যতই কম হোক, ফ্রেশ ফ্রুট 1 সপ্তাহের মধ্যে পৌঁছে না গেলে গুণগত মান ধরে রাখা অসম্ভব। তাই প্রতিটি প্রধান উৎপাদন এলাকায় হিমাগার, প্রি কুলিং চেম্বার এবং কার্গো ও ট্রাক ভিত্তিক কোল্ড চেইন তৈরি করা জরুরি। নাম্বার 3, রপ্তানির জন্য নিজস্ব কার্গো ফ্লাইট সুবিধা। বর্তমানে বাংলাদেশ যাত্রীবাহী বিমানের ফাঁকা স্থানে ফল রপ্তানি করে, কিন্তু ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন আলাদা কার্গো ফ্লাইট ব্যবহার করে, যা তাদের পরিবহন ব্যয় কমিয়ে দেয়। চীন সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশকে এমন একটি কার্গো স্লট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তবে সিদ্ধান্ত নিতে হবে এখনই। নাম্বার 4, শুল্ক নীতি ও রপ্তানি প্রণোদনা। বর্তমানে রপ্তানিতে মাত্র 10% প্রণোদনা দেওয়া হচ্ছে, যা অতীতের 15% থেকে কম। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সরকারকে অন্তত 20% পর্যন্ত প্রণোদনা প্যাকেজ নিয়ে আসতে হবে, যাতে নতুন রপ্তানিকারক ও চাষিরা রপ্তানিতে উৎসাহ পায়। চীন এখন বছরে প্রায় 4 লাখ টন আম আমদানি করে, যার 75% এর বেশি আসে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে। বাংলাদেশের জন্য এটি একটি কঠিন প্রতিযোগিতা, কারণ এই দেশগুলো শুধু উৎপাদনে নয়, মান নিয়ন্ত্রণ, সময়ানুবর্তিতা এবং সরকারি সহায়তার ক্ষেত্রেও বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশের আম স্বাদে এগিয়ে থাকলেও পর্যাপ্ত প্রশিক্ষণ ও অবকাঠামোর অভাবে ধারাবাহিক গুণগত মান ধরে রাখা অনেক সময় ব্যর্থ হয়। বিশেষজ্ঞদের মতে এখনই চীনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক কৃষিপণ্য রপ্তানি চুক্তি করতে হবে, যেমন থাইল্যান্ড চীন ডুরিয়ান চুক্তি বা ফিলিপাইন চীন ফল চুক্তির মতো মডেল অনুসরণ করে যদি বাংলাদেশ ও চীনকে নির্ভরযোগ্য রপ্তানি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক চুক্তিতে বাঁধে, তাহলে আম ছাড়াও আগামী 5 বছরে 10 থেকে 12টি কৃষিপণ্য সেখানে নিয়মিত পাঠানো সম্ভব হবে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের সামনে 3টি বড় প্রশ্ন। প্রথমত, শুধু এক মৌসুমের জন্য প্রস্তুতি নয়, চীনের আগ্রহকে বহু বছরের কাঠামোয় রূপান্তর করার কি পরিকল্পনা রয়েছে? দ্বিতীয়ত, সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগে হিমাগার, কোল্ড ট্র্যাকিং, প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট নির্মাণ করতে হলে নীতিমালার সরলীকরণ ও ব্যাংক ঋণে বিশেষ ছাড় দেওয়া হবে কিনা? তৃতীয়ত, যারা ইতিমধ্যে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে আম পাঠান, তারা এই নতুন বাজারে দ্রুত প্রবেশ করতে চান, অথচ বিমানবন্দর, প্যাকিং হাউস ও ডকুমেন্ট প্রসেসিং 3টি জায়গায় সময় ও খরচ বাড়ছে। এটি কমাতে এখনই সংযুক্ত এক্সপোর্ট সেন্টার নির্মাণ ও এক্সপ্রেস ক্লিয়ারেন্স পদ্ধতি চালু করা হবে কি? চীনের পক্ষ থেকে আমদানিকারকরা এখন বাংলাদেশ সফরে রয়েছেন। তারা সরাসরি বাগান ঘুরে দেখছেন, চাষিদের সঙ্গে কথা বলছেন, আমের জাত যাচাই করছেন, প্যাকেজিং মান পর্যবেক্ষণ করছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে 2025 সালের মে মাস থেকেই 1,20,000 মেট্রিক টনের প্রাথমিক চালান গ্রহণ করবেন। পরে তা 15 লাখ টনে উন্নীত করা হবে। বাংলাদেশ যদি এই সুযোগ কাজে না লাগায়, তাহলে তা শুধু একটি রপ্তানির সম্ভাবনা হারানো হবে না, বরং এটি প্রমাণ করবে যে
স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে বড় কৃষি রপ্তানির সুযোগ নিজেদের অযোগ্যতার কারণে আমরা কাজে লাগাতে পারিনি। এরকম আত্মঘাতী দৃষ্টান্ত দেশের লাখো চাষির ভবিষ্যৎ, বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা, এমনকি কৃষিভিত্তিক শিল্পনীতির উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে যদি সরকার পরিকল্পিতভাবে এই রপ্তানি কাঠামো গড়ে তোলে, তাহলে 2025 সালের মধ্যে বাংলাদেশ আম রপ্তানিতে দক্ষিণ এশিয়ার এককভাবে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে। কারণ স্বাদ, উৎপাদন ব্যয়, শ্রম দক্ষতা এবং ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে বাংলাদেশ এখনই একটি পূর্ণাঙ্গ ফল রপ্তানি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার উপযুক্ত সময় অতিক্রম করছে।